চলছে এটার বিরুদ্ধে ইসরায়েল কারো কথা শুনতে রাজি না। রাষ্ট্রসংঘ বহুবার অনুরোধ অনুনয় বিনয় করেছেন, নির্দেশনামা জারি করেছেন, অনেক প্রস্তাব পাশ করিয়েছেন। যদিও নিরাপত্তা পরিষদে যখনই কোনো প্রস্তাব পাশ হতে যায় আমেরিকা ভেটো প্রয়োগ করে। পৃথিবীর অধিকাংশ দেশ এটা বিরোধিতা করছেন এবং কোনো অনুনয় বিনয় কোনো কথা আসা না শুনে নির্বিচারে প্রতিদিন এই বোমা বর্ষণ করে যাচ্ছেন। গতকালও বোমা বর্ষণে বেশ কিছু লোককে নিহত হয়েছে। হাসপাতালে আশ্রয় নিয়েছেন, চিকিৎসা হচ্ছেন, হাসপাতালগুলো অধিকাংশ ভেঙে দিয়েছেন। নতুন করে হাসপাতালের কাঠামো তৈরি করে সেখানে টেম্পোরারি হোক বা পার্মানেন্ট হোক চিকিৎসা চলছে। হাসপাতালগুলো পর্যন্ত রেহাই দিচ্ছেন না, সেখানেও নির্বিচারে বোমা নিক্ষেপ করে মানুষ খুন করছেন। স্কুল, আশ্রয় শিবির বেছে বেছে এই সমস্ত জায়গাতে বোমা নিক্ষেপ করছেন। সাধারণত আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো আশ্রয় শিবির, হসপিটালে বোমা নিক্ষেপ করা যায় না। এটা রাষ্ট্রসংঘের সকল দেশের একটা সম্মিলিত সিদ্ধান্ত। যুদ্ধ বাধক যাই কিছু করুক এই সমস্ত জায়গাগুলিতে যাতে কোনো আক্রমণ সংঘটিত না করা হয়। কার কথা কে শুনে? এবং সেখানে এটা তারা বন্ধ করবেন বলে আমাদের মনে হয় না। শরণার্থী শিবিরগুলো আক্রান্ত হচ্ছেন। একটা শরণার্থী শিবির ছেড়ে আরেকটা জায়গায় আশ্রয় নিয়েছেন, সেখান থেকে পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করছেন। ওখানে গিয়ে আবার আক্রমণ সংঘটিত করছেন এবং উচ্ছেদ করছেন। অর্থাৎ এক কথায় ঘোষণা করেছেন গাজা ভূখণ্ড নামে কিছু রাখবো না। এবং নির্বিচারে নেতানিয়াহু, ইসরায়েলের যিনি প্রধান, তিনি ঘোষণা করেছেন যে একটা শিশুকে আমি বাঁচতে দেব না, কারণ এই শিশু যদি বেঁচে থাকে ভবিষ্যতে ছাড়বে না, এটা প্রতিবাদী কণ্ঠ থাকবে। কাজেই নারী শিশু বেঁচেই এই কারণে খুন করছেন যাতে আর কোনো প্রজন্ম না থাকে। সমর্থন করতে পারেন এটা? কোনো মানুষের বিবেক বুদ্ধি মূল্যবোধ যদি থাকে এটাকে সমর্থন করতে পারেন? কেউ করা সম্ভব? এটা করা সম্ভব না। এবং এই অবস্থা চলছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো, রাস্তা, ব্রিজ, পানীয় জলের সোর্স, হাসপাতাল তো আমি আগেই বললাম, অফিস বা কোনো একটা শিবির, এই জাতীয় পরিকাঠামো যেগুলো আছে, যেগুলো এই পরিকাঠামোগুলো বেছে বেছে এগুলি বোম মেরে ধ্বংস করে দিচ্ছেন, নিশ্চিহ্ন করে দিচ্ছেন। কোনো অস্তিত্ব যাতে গাজা ভূখণ্ডে না থাকে সেদিকে তারা নিয়ে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি যে এই যে একটা মানবিক বিপর্যয় চলছে, এই বিপর্যয়ের বিরুদ্ধে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত নিয়ে কিছু দেশকে আবেদন করেছে যে তাদের পাশে দাঁড়াও। কিছু দেশ এগিয়ে আসবেন, মানবতা মূল্যবোধ নিয়ে এগিয়ে আসবেন, সেখানে গিয়ে তারা ত্রাণ সামগ্রী পাঠাতে শুরু করবেন এবং আলোচনা করেই পাঠিয়েছেন যে এই ত্রাণ সামগ্রী যাচ্ছে এগুলোর উপর যাতে কোনো আক্রমণ না হয়। কোথায় কায়ে কার কথা শুনে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে, তারা আক্রান্ত হচ্ছেন। সাংবাদিকরা সাংবাদিকতা করতে গিয়েছেন, এ পর্যন্ত কত সাংবাদিক নিহত হয়েছে যারা সাহসিকতার সঙ্গে বীভৎস হত্যাকাণ্ডের ফটো টটো সংগ্রহ করার জন্য, খবর সংগ্রহ করার জন্য গিয়েছেন, তার কোনো অসংখ্য, এই সংখ্যা বলা যাবে না। কাউকে রায় দিচ্ছেন না। স্বাস্থ্যকর্মী বিভিন্ন দেশ থেকে গিয়েছেন স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। রক্তাক্ত মানুষগুলো, আক্রান্ত মানুষগুলো, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেখানে শয়ে শয়ে ডাক্তার খুন হয়েছেন, চিকিৎসা কর্মী খুন হয়েছেন। বেছে বেছে তাদেরকে খুন করছেন। কেন? তারা চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে ওখানে গিয়েছেন। এই চলছে সেখানে পরিস্থিতি এবং ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নানাভাবে সেখানে বাধা দিচ্ছেন। কয়েকদিন আগে মডেলিন একটা জাহাজ, সেই জাহাজে ত্রাণ সামগ্রী ভর্তি করে পাঠানো হয়েছে কথাবার্তার মধ্য দিয়ে। এই জাহাজটাকেও তারা কবজা করে নিলেন এবং জাহাজে যারা ছিলেন তাদেরকে বন্দি করে নিলেন, ত্রাণ সামগ্রী পৌঁছাতে দিলেন না। এই পরিবেশ এবং এই পরিস্থিতি চলছে। জাহাজটা মূলত সুইডেন থেকে সেখানে পাঠানো হয়েছিল।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক আছে অনেকটা, ধরেন রেড ক্রসের মতো, যেমন আমরা রেড ক্রসটা বলি, ঠিক সে রেড ক্রসের মতো যে আন্তর্জাতিক যে স্বেচ্ছাসেবক বাহিনী, তারাও সাহায্যের হাত দিয়ে বাড়িয়ে গেছেন, এদেরকে রেহাই দিনে তাদেরকে খুন করেছেন। এবং এই যে অবস্থা, এবং যারা আটক আছেন তাদের মুক্তির দাবি করেছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে, যে আমরাই কেউ পাঠিয়েছি তাদেরকে তার সামগ্রী নিয়ে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য, নিপীড়িত মানুষ, রক্তাক্ত মানুষগুলো পাশে দাঁড়ানোর জন্য। তাদেরকে যে বন্দি করেছ তাদেরকে ছেড়ে দাও, না শুনছেন না, কারো কথা সেখানে পাত্তা দিতে রাজি না। এই যে সাহস, এই সাহসটা পায় কোত্থেকে? এই সাহসটা সবটা পাচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, একমাত্র দেশ। অন্যান্য দেশ দু চারটা আছে সমর্থন করে, কিন্তু এভাবে প্রত্যক্ষভাবে না। আমেরিকা সেখানে প্রত্যক্ষভাবে ইসরায়েলকে মদত দিচ্ছে না। ইসরায়েলের কোনো অবস্থাতেই সাহস হয় না গিয়ে সেখানে আক্রমণ করার জন্য। ইসরায়েল আজকে একটা দস্যুপনায় দেশে পরিণত হয়েছে, এবং সেটা দস্যু বৃত্তির মতো অনেকটা ঘটনা। এবং আপনারা লক্ষ্য করছেন গত কয়দিন ধরে গাজা ভূখণ্ডে তো আক্রমণ করেছেন, পার্শ্ববর্তী আরব কান্ট্রি যে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেখানেও আক্রমণ সংঘটিত করেছেন। এখন যে ইরানকে টার্গেট করে আমেরিকার নির্দেশে ইরানে গিয়ে পর্যন্ত সেখানে তারা মিসাইল এবং বোমা নিক্ষেপ এগুলো করা শুরু করছে। অজুহাত কি? পরমাণু বোমা তৈরি করছে নাকি ইরান, এটা করতে দেব না। এ নিয়ে তো আলোচনা চলছে। আমেরিকার সঙ্গে তারা আলোচনায় বসতে রাজি হয়েছেন, দিন তারিখও ঠিক হয়েছিল, তার আগেই সেখানে আক্রমণ সংঘটিত করলেন ইরানের উপর। এই যে ঘটনাগুলো পর পর ঘটছে, এই ঘটনায় আমাদের দেশে যে একটা সরকার আছে তার ভূমিকাটা কি? আপনারা জানেন ইয়াসের আরাফাত যখন ছিলেন, তিনি ভারতে আসতেন, তাকে অতিথি হিসেবে মর্যাদা দেওয়া হতো, সম্মান দেওয়া হতো। পশ্চিমবাংলায় এসেছিল, তখন বামফ্রন্ট সরকার ছিল। দেশের যেখানে যেতেন সেখানে ভারতবাসী তার পক্ষে দাঁড়াতেন, এবং এদের সার্বভৌমত্বকে আমরা স্বীকার করে নিয়েছি। তাদের সার্বভৌমত্বে কোনো হস্তক্ষেপ যাতে না হয়, এটাই ছিল আমাদের দৃষ্টিভঙ্গি সরকারের। আজকের ভারত সরকার সেখানে এই দৃষ্টিভঙ্গি থেকে তারা সম্পূর্ণ সরে গেছেন। এবং ভারতের যে জোট নিরপেক্ষ নীতি, আপনারা জানেন এক সময় ভারতবর্ষ পৃথিবীর 102টা দেশের যে জোট নিরপেক্ষ একটা কমিটি ছিল বা একটা জোট ছিল, সেই জোটের সেখানে চেয়ারম্যান নিযুক্ত হয়েছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, এবং জোট নিরপেক্ষ আন্দোলনের ভারত নেতৃত্ব দিয়েছিল। এবং পৃথিবীর দেশে দেশে কোথাও যদি সেখানে মানুষ আক্রান্ত হতেন, রক্তাক্ত হতেন, এই মুক্তিকামী মানুষগুলোর পক্ষে সেখানে ভারত সরকার দাঁড়াতেন। এটা ছিল আমাদের ভারতের বিদেশ নীতি। এবং প্যালেস্তাইনের সার্বভৌমত্বের পক্ষে আমরা ছিলাম। ইসরায়েলের যে আগ্রাসন, এটা বন্ধ হোক, তাদের স্বাধীন সার্বভৌমত্ব সত্তা মেনে নিক, এটা ছিল আমাদের ভারতের স্পষ্ট অবস্থান। আজকে পৃথিবীর সরকার সেই অবস্থান থেকে তারা সম্পূর্ণ সরে গিয়ে এটাকে নস্যাৎ করে দিয়ে তারা তাদের মতো সেখানে রাজনীতি শুরু করবেন। এবং গোটা বিশ্ব যেখানে এটাকে ক্ষোভে ফেটে পড়ছেন, ধিক্কার জানাচ্ছেন, আর এখানে ভারত সরকার সেখানে গিয়ে এমন ভূমিকা মানে এমন একটা ভূমিকা নিচ্ছেন, এদিকেও আছি ওইদিকেও আছি। ঘটনাটা নিন্দা পর্যন্ত ব্যবহার করছেন না। নিন্দা শব্দটা ব্যবহার না করে কি বলছেন? এটা বন্ধ করলে ভালো হয়। কি বন্ধ করতো? এটা তো দুই পক্ষের আক্রমণ হবে, সেটা এক জিনিস। এটা তো একতরফা, প্রতিদিন গিয়ে নির্বিচারে বোমা নিক্ষেপ করছেন, মানুষ খুন করছেন। এটা কি একতরফা গুন্ডাগিরি? তবে এটাকে নিন্দা করবে না, এটাকে প্রতিবাদ করবে না। কিন্তু নিন্দা পর্যন্ত করেন না, প্রতিবাদ পর্যন্ত ভারত সরকার করতে চান না। এই যে ভারতের এই নীতি কোনো অবস্থাতে সমর্থন করা যায় না। প্রতিটা ভারতবাসী আমরা লজ্জিত, আমার দেশের সরকারের এই ভূমিকা লজ্জিত। কেন আমার দেশের সরকারের এই ভূমিকা হবে? তো লজ্জার কারণ, যে দেশটা একসময় নিপীড়িত শোষিত মানুষের যেখানে মুক্তিকামী সংগ্রাম হতো, যাই হোক পরোক্ষ বা প্রত্যক্ষভাবে সমর্থনের হাত বাড়িয়ে দিতেন, আর সেই দেশটার আজকে আমার দেশের শাসক গোষ্ঠী সেখানে গিয়ে এখানে চুপ করে এটাকে তামাশা দেখছেন, নিন্দা পর্যন্ত করছেন না। এই হলো পরিস্থিতি। এই কারণেই আমরা এই ভূমিকাটা নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। আন্তর্জাতিক কতগুলো আইন আছে, যে আইনের বলে
কিছু বিধিনিষেধ আরোপ করা থাকে, এগুলি মেনে চলতে হয়। বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছেন আন্তর্জাতিক আইন টাইন, ধার ধারে না, বেপরুয়া। ওই হিটলারের মতো, যখন হিটলার একদিন বলেছিল পৃথিবী আমার হাতের মুঠোয়, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নায়ক হব, শেষ পর্যন্ত হিটলারের কি অবস্থা হয়েছে সেটা জানে মানুষ। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজকে ইসরায়েল যা করছে, যাদের জুড়ে এটা করছে, এটা দেশের মানুষ চিরদিন এটা মেনে নেবেন, ভাবার কোনো কারণ নেই। এখানে গিয়ে আমরা লক্ষ্য করছি ভারত সরকারের যে দ্বিমুখী নীতি, এই নীতি প্রতিবাদ আমরা এই সভা থেকে করছি। আমরা পরিষ্কারভাবে বলবো, তাদের সার্বভৌমত্বের সপক্ষে দাঁড়াও। উপনিবেশবাদী যে দৃষ্টিভঙ্গি, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত ভারত সরকারের, এবং ভারতবাসীর পক্ষ থেকে এই দাবি আমরা ভারত সরকারের কাছে রাখছি। আমরা মনে করি আমার দেশের সরকারের এটা একটা চরম বিচ্যুতি। আমি এই কারণে বলছি, মূল অবস্থান পার্লামেন্টে দাঁড়িয়ে একরকম ঘোষণা, নীতিটা ঘোষিত হবে একরকম, আর ভূমিকাটা নেব আরেক রকম। এটা তো লজ্জাজনক, এটা একটা চরম বিচ্যুতি। আমার দেশের সরকার যে অবস্থান নিয়েছে, এটা আমরা চরম বিচ্যুতি হিসেবে আমরা মনে করি, এবং এটার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং ভারত সরকার অবিলম্বে তার অবস্থান পরিবর্তন করুক, এবং সেখানে আমরা প্যালেস্তাইনের পক্ষে নীতিগত অবস্থানটা সুদৃঢ় করুক এবং নীতিগতভাবে তাদের পক্ষে দাঁড়াক, এটা আমরা ভারত সরকারের কাছে দাবি রাখছি। এবং এটা এক ধরনের জাতিগত দখলদারি শুরু হয়েছে, যে গাজাতে তাদেরকে থাকতে দেব না, এই ভূখণ্ডের নামে কিছু রাখবো না। এটা মূলত ইসরায়েলের যে ভূমিকাটা, এটা কিন্তু জাতিগত দখলদারির মতো অনেকটা, এবং এই জাতিগত দখলদারিত্ব যেটা চেষ্টা করছে, এটার বিরুদ্ধে ভারত সরকারকে প্রতিবাদ করা উচিত, এবং সেখানে এটা নিন্দা করা উচিত বলে আমরা মনে করি। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ট্রাম্প ক্ষমতা আসার পর তাদের দেশের আভ্যন্তরীণ সংকট, এবং এটা জানেন আমেরিকাতে দারিদ্রতা বাড়ছে, বেকারত্ব বাড়ছে, ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, আভ্যন্তরীণ সংকট থেকে বেরিয়ে আসতে পারছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই জায়গাটা থেকে না কোনো অবস্থাতে বেরিয়ে আসার মতো কোনো অবস্থান তারা নিতে পারছেন না। এই কারণে যুদ্ধের দিকে ঠেলে দাও, সারা দেশটাকে একটা যুদ্ধের দিকে ঠেলে দাও, পৃথিবীটাকে যুদ্ধের দিকে ঠেলে দাও। আমার অস্ত্র বেচতে হবে, অস্ত্রের কারখানায় অস্ত্র তৈরি হয়েছে, মানুষ বাঁচানোর জন্য ঔষধ তৈরি হয় না। এখানেই তো কোভিডের সময় আমরা দেখেছি পৃথিবীর তথাকথিত উন্নত দেশে লক্ষ লক্ষ লোক সেখানে ঔষধ না পেয়ে এবং অক্সিজেনের অভাবে আমেরিকাতে মৃত্যুবরণ করেছে। অমানবিক সরকার, মানবতা মূল্যবোধ কিচ্ছু নেই। কিউবাকে পর্যন্ত চতুর্দিকে গ্রাস করছেন, আপনারা এখান থেকে সাহায্য পাঠাচ্ছেন। এ হলো তাদের ভূমিকা। বিশ্ব মানবতা শত্রু তারা। কাজে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা চাইছে সারা পৃথিবীর মধ্যে একটা অশান্তি তৈরি করার জন্য, অশান্তির পরিবেশ তৈরি করে। তার মুখ্য কারণ আভ্যন্তরীণ সংকট, মানুষের ক্ষোভ বিক্ষোভ দমাতে পারছেন না, বেকারত্ব দারিদ্রতা ছেয়ে যাচ্ছে, এবং অনাহারী মানুষের সংখ্যা বাড়ছে, ধনী গরিবের সংখ্যা মধ্যে যে বৈষম্যটা, এই বৈষম্যটা দিনের পর দিন বাড়ছে। এর থেকে পরিত্রাণ দেওয়ার মতো কোনো রাস্তা বের করতে পারছেন না, তখনই যুদ্ধের দিকে ঠেলে দেয় এবং যুদ্ধ 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 উন্মাদনা তৈরি করে মানুষের লড়াই সংগ্রামটাকে ভোতা করে দেওয়ার জন্য চেষ্টা করে। এটা হলো সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের কৌশল। মূল সমস্যা থেকে চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দাও, এটা হলো সাম্রাজ্যবাদীদের একটা কৌশলগত অবস্থান। আমরা তাদের এই কৌশলগত অবস্থানের বিরুদ্ধে গণতন্ত্রপ্রিয়, দেশপ্রেমিক, দেশাত্মবোধ, মানবতা মূল্যবোধ যাদের আছে, যারা দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সকল মানুষের ঐক্য চাই এবং সকল মানুষের লড়াই এবং আন্দোলনকে আমরা তীব্র করতে চাই। এটার মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আর ভারত সরকার যদি তার অবস্থান পরিবর্তন না করে, একটা মিছিলের মধ্যে এটা হয়ে যাবে আমরা মনে করি না। কারণ এখন আমার দেশের সরকার, ভারতের সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকার আমেরিকার সঙ্গে কৌশলগত যে অবস্থান নিয়েছেন, এটা ভারতের নীতি বিরুদ্ধ।
এবং স্বাভাবিক কারণেই আরও লড়াই আরও সংগ্রামের জন্য আমাদের নিজেদের তৈরি থাকতে হবে এবং সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তার সঙ্গে এই সভা থেকে ইরানের উপর যেটা ঘটছে এটা আমরা বলবো অবিলম্বে এটা বন্ধ করে আলোচনা বসুক, কথাবার্তা বলুক এবং সমাধান হোক। যুদ্ধ মানুষের সমস্যার সমাধান দিতে পারে না, যুদ্ধ উন্মাদনা তৈরি করে, মানুষের জীবনহানি ঘটে, সম্পদ নষ্ট হয়, ভবিষ্যৎ বিপন্ন হয়, আর নিরীহ মানুষ তার শিকার হয় এবং মারা যায়। অনেক নিরীহ মানুষ তাদের জীবন দিতে হয়। কাজে স্বাভাবিক কারণেই আমরা এই ধরনের উত্তেজনা বন্ধ হোক, স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আসুক, মানুষের সমস্যা নিয়ে তারা ভাবুক, এই সভা থেকে আমরা এ আহ্বান রাখছি। এই কথা বলে আজকের এই সভাতে এখন আপনাদের সামনে সিপিআইয়ের পক্ষে কমরেড